আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। তোমার কি প্রশ্ন তার কাছে? তরুণজ্যোতি, একেবারে সর্বপ্রথম আমার মনে আছে রিপাবলিক বাংলা থেকে আক্তার আলী আমাদের অনুষ্ঠান থেকে বেরোনোর পরেই আমরা দেখেছিলাম যে তিনি টালা থানায় পৌঁছে যান, তুমিও সেখানে উপস্থিত ছিলে এবং সেটাই শুরু। টালা থানায় তোমরা অভিযোগ দায়ের করো, তারপর কলকাতা হাইকোর্টে যাওয়া হয় এবং তারপর আজ সন্দীপ ঘোষ যে সুপ্রিম কোর্টে গেল, ধাক্কা পেল, ডিসমিস হলো, এরপরে কি? সুপ্রিম কোর্টে যখন গেছিল আজকে আক্তার আলী, ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আক্তার আলী যেমন সন্দীপ ঘোষও গিয়েছিল, আমাদেরও লয়ারও ছিল। সেটা আজকে প্রথমেই যেটা ফিনান্সিয়ালরা যেটা প্লি করার চেষ্টা করেন যে এর সাথে ফিনান্সিয়াল স্ক্যামের সাথে আরজিকর ইনসিডেন্টে কোনো যোগাযোগ নেই। চিফ জাস্টিস এটা ক্ল্যারিফাই করে দেয়, প্রবাবলি বোথ আর ইন্টারলিঙ্কড। সেকেন্ড, এটাও বলে দেয় দ্য অ্যাকিউজডের কোনো রাইট নেই টু চুজ ইনভেস্টিগেটিং এজেন্সি। সুতরাং সুপ্রিম কোর্ট ম্যাটারটা ইন্টারভেন করেনি। আমি প্রথম দিন থেকে বলে এসেছি এই মামলাটা শুধু খুন এবং ধর্ষণের মামলা নয়, এর পিছনে জড়িয়ে আছে বড় একটা অর্থনৈতিক চক্রান্ত এবং সেটাকে খুব লাইট করে খুব ক্যাজুয়ালি প্লেস করার চেষ্টা হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা বুঝেছেন, শুনেছেন, দেখেছেন, দেখার পর সন্দীপ ঘোষের মামলাটাকে ডিসমিস করেছে এবং প্রত্যেকটা অবজারভেশন যদি দেখা হয় সুপ্রিম কোর্টের, হ্যালো, প্রত্যেকটা অবজারভেশন যদি দেখা হয়, খুব কম সময় হিয়ারিং হয়েছিল কিন্তু প্রত্যেকটা অবজারভেশন খুব ইম্পর্টেন্ট। কোর্ট পরিষ্কার বলেছে যে এটার সাথে ওটাকে আলাদা করে দেখা সম্ভব না। সন্দীপ ঘোষের আইনজীবীকে বলেছে ইউ হ্যাভ নো রাইট। তাকে তার রোলটাও মনে করিয়েছে। তিনি আক্তার আলী সম্পর্কে অনেক কথা বলতে চাইছেন আক্তার আলীও নাকি অনেক দুর্নীতি করেছেন। কোর্ট এটাও বলেছে যদি আক্তার আলী কিছু করে থাকে তার ব্যবস্থা হবে, তার মানে এটাই নাকি তোমাকে ছাড় দেওয়া হবে। অর্থাৎ এখন আসলে শুরু হচ্ছে এই গোটা তদন্ত, সেই তদন্তের একেবারে প্রথম ধাপ সম্ভবত এটা। অনেক ধন্যবাদ তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে ছিলেন। এবং এই মুহূর্তে সন্দীপ ঘোষকে কোনো রক্ষা কবচ নয়, নির্দিষ্টভাবে চিফ জাস্টিসের বেঞ্চ তারা বলে দিয়েছে যে এটা এরকম ভাবে আলাদা করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ অর্থনৈতিক দুর্নীতি এবং খুন এবং ধর্ষণের যে ঘটনা, এই দুটো অঙ্গাঙ্গিক ভাবে যে যুক্ত নয়, এটা এই মুহূর্তে কে সিদ্ধান্ত নিয়ে ফেলছে। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে কোনো ধরনের কোনো রক্ষা কবচ, কোনো নিষ্কৃতি, কোনো ধরনের কোনো রিলিফ সন্দীপ ঘোষ পাচ্ছে না। আরো বড় ধাক্কা সন্দীপ ঘোষের জন্য এই মুহূর্তে, মাথায় বাস ভেঙে পড়া যারা হেলথ মাফিয়ারা রয়েছে তাদের জন্য। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের। সন্দীপের আবেদনে সাড়া দিল না শীর্ষ আদালত। সন্দীপ ঘোষকে কোনো রকম রক্ষা কবচ নয়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে সিবিআই, ইডি তাদের নিজের মতন করে। সন্দীপের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট, আর হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে যায় সন্দীপ। তবে শীর্ষ আদালত কোনোভাবেই সন্দীপের আবেদনে সাড়া দিল না। সুপ্রিম কোর্টে বড় রকমের ধাক্কা সন্দীপ ঘোষের, অর্থাৎ বলা যেতে পারে যে আরো চাপে এই মুহূর্তে সন্দীপ ঘোষ, কারণ সুপ্রিম কোর্ট কোনোভাবেই আবেদনের সাড়া দিল না। সন্দীপ ঘোষকে কোনো রকম রক্ষা কবচ নয়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে সিবিআই, ইডি নিজের মতন করে। সন্দীপের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট, আর হাইকোর্টের নির্দেশকেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় সন্দীপ ঘোষ। এবং যে বিষয়টা প্রত্যেকটা দিনই একটার পর একটা কিন্তু তথ্য উঠে আসছে, যেখানে বারবার নাম জড়িয়ে যাচ্ছে এই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। অভয়া হত্যাকাণ্ডে তার কি ভূমিকা ছিল সেই নিয়ে যেমন প্রশ্ন উঠছে, ইতিমধ্যে কিন্তু আরজিকরে আর্থিক দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, আর সেই ভুরি ভুরি অভিযোগে জড়িত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বিভিন্নভাবে তিনি বিভিন্ন সংস্থাকে বেআইনিভাবে বরাত পাইয়ে দিয়েছেন টেন্ডার না দেখেই, এমনটাও কিন্তু তথ্য উঠে এসেছে। এর পাশাপাশি আমরা দেখেছি আরজিকরে কিভাবে বেআইনিভাবে বিভিন্ন ক্যাফে খোলা হয়েছে, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আর অন্যদিকে মর্গ, যেখানে যে সমস্ত দেহ শনাক্ত করা সম্ভব হয়নি, সেই সমস্ত দেহগুলোকেও কিভাবে বিক্রি করা হতো, সেই বিষয়টাও কিন্তু সামনে উঠে এসেছে। অর্থাৎ আরজিকর যে দুর্নীতির আঁতুড়ঘর, সে নিয়ে বলার আর কোনো অবকাশই নেই, কারণ আর প্রত্যেকটা ঘটনার পেছনে কিন্তু এই সন্দীপ ঘোষের নাম উঠে আসছে। আর এই মুহূর্তের
সব থেকে বড় আপডেট, সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দীপ ঘোষের। সন্দীপের আবেদনের সাড়া দিল না শীর্ষ আদালত। সন্দীপ ঘোষকে কোনো রকমই রক্ষা কবচ নয়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে সিবিআই ইডি। সন্দীপের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, আর সেই নির্দেশের পরে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সন্দীপ ঘোষ, কিন্তু সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। একদম বলা যেতে পারে যে সন্দীপের আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট। সন্দীপ ঘোষ যে আবেদন করেছিল তার আবেদন শোনেইনি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যেভাবে বলেছে যে এজেন্সিগুলো কোন কোন জায়গায় কিভাবে তদন্ত করবে সেটা সুপ্রিম কোর্ট কোনোভাবেই বলতে পারে না। তারা নিজের মতন করে তদন্ত করবে এমনটাই কিন্তু বলা যেতে পারে এই মুহূর্তে, কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে সিবিআই ইডি। সন্দীপ ঘোষকে কোনো রকম রক্ষা কবচ নয়। সন্দীপের আবেদনে সাড়া দিল না শীর্ষ আদালত। ইতিমধ্যেই আমরা প্রত্যেকেই জানি যে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। আইনজীবী ফেরদৌস শামীম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবে যে সুপ্রিম কোর্ট কোনোভাবেই রক্ষা কবচ দিল না আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে, গোটা বিষয়টা যদি একটু বিস্তারিতভাবে আমাদেরকে বলেন যে ঠিক এরপর আরো কতটা চাপে সন্দীপ ঘোষ। এটাই খুব স্বাভাবিক পরিণতি ছিল, তার কারণ কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন সেই অত্যন্ত যুক্তিসঙ্গত কারণেই সেই নির্দেশটি দিয়েছিলেন। সেটা হলো অভিযোগ জমা পড়েছিল এবং সেই অভিযোগ যেমন অ্যান্টি করাপশনে জমা পড়েছিল, সেই অভিযোগ প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য দপ্তর সেখানে জমা পড়েছিল, কিন্তু তার উপর কি করে কোনো প্রকার অ্যাকশন হয়নি। এই তিনি অভিযোগকারী, তিনি হাইকোর্টে মামলা করেন এবং মামলা করে তদন্ত চান, এবং সেই তদন্ত দেওয়ার পিছনে যুক্তিসঙ্গত যে কারণ ছিল সেটা হচ্ছে আরজি করে অলরেডি সিবিআই তদন্ত করছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, এই অভিযোগ জানানোর পরেও কিন্তু 1 বছর সময় কেটে গেলেও পশ্চিমবঙ্গ সরকার বা অন্য কেউ কোনো ব্যবস্থা নেয়নি, অর্থাৎ স্টেট এজেন্সি কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে কোথাও একটা নেক্সাস রয়েছে। তাই খুব সঙ্গত কারণেই সেন্ট্রাল এজেন্সিকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। একদিকে যেমন আরজি করে তদন্ত অলরেডি চালাচ্ছিল বলে, অপরদিকে যেহেতু স্টেট এজেন্সি কোনো প্রকার ব্যবস্থা নেয়নি, তাই যুক্তিসঙ্গত কারণেই সেটিকে সেন্ট্রাল এজেন্সির হাতে এই তদন্তভার দেওয়া হয়েছিল। সাধারণভাবে যদি কোনো ইনভেস্টিগেশনের নির্দেশ হয়, সুপ্রিম কোর্ট যদি সেই নির্দেশনামাটি আরবিটারি না হয় এবং নির্দেশের পিছনে যদি যুক্তিসঙ্গত কারণ একেবারেই না থাকে, তবেই সাধারণত এই ধরনের নির্দেশে ইন্টারভিন করে। সাধারণভাবে কোনো তদন্তের নির্দেশ দিলে সুপ্রিম কোর্ট সেখানে সেই তদন্তের নির্দেশকে অল্টার করেন না, এটাই স্বাভাবিক সাধারণ নিয়ম। কিন্তু এরা চাইছেন কেন? এই যে সন্দীপ ঘোষ তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি সিটের তার তদন্তটা তার ভালো লাগছে, কিন্তু এই যে সিবিআই তদন্ত সেটা তার ভালো লাগছে না। তিনি যে অ্যাডিশন অফ পার্টি হতে চেয়েছিলেন জেডিতে, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে এই সরকার তো পশ্চিমবঙ্গ সরকার তো সিট তৈরি করে দিয়েছে, আবার কেন সিবিআই তদন্ত? অর্থাৎ বোঝা যাচ্ছে যে দোষী ব্যক্তি সে এজেন্সি চুজ করছে, অর্থাৎ চোর বলছে পুলিশ ভালো। কখনোই যার বিরুদ্ধে অভিযোগ সে কোন এজেন্সি দ্বারা এই ইনভেস্টিগেশন হবে তার চুজ করার কোনো প্রকার অধিকারই নেই, কারণ যে দোষী সে কখনো চুজ করবে যে এই এজেন্সি ভালো বা ওই পুলিশ ভালো, ওই পুলিশকে দিয়ে আমার পছন্দের পুলিশকে দিয়ে তুমি তদন্ত করা। তাহলে বোঝাই যাচ্ছে নেক্সাসটা কোথায়। খুব পরিষ্কার হয়ে গেছে যে নেক্সাসটা একটা রয়েছে এবং সেই নেক্সাসের কারণেই আজকে এই নির্দেশনামা, এবং নিশ্চিতভাবে সিবিআই তদন্ত করছে এবং যেখানে আর্থিক দুর্নীতির প্রশ্ন আছে সেখানে পিএমএল অ্যাক্ট অনুযায়ী খুব স্বাভাবিকভাবে ইডি সেখানে প্রবেশ করবে এবং সেটাই ঘটেছে, এবং সিবিআই এবং ইডি উভয়ই তদন্ত করছে। আমি আশা করি শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, এই যে মেডিকেলে যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি একেবারে মাথা পর্যন্ত এই ইডি এবং সিবিআই পৌঁছাবে বলে আমি আশা করি। ফেরদৌসবাবু, এখানেই আমি একটা বিষয় জানতে চাইবো, এই যে সিবিআই তদন্ত করছে বলে ভয়, কারণ এতদিন ধরে তো তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, কিন্তু কলকাতা পুলিশ কোনো পদক্ষেপই নেয়নি, আর সেই কারণেই কি সিবিআই তদন্তে ভয় পাচ্ছেন প্রাক্তন অধ্যক্ষ? একদমই, এবং শুধু কলকাতা পুলিশ নয়, এই অভিযোগ জমা পড়েছিল যেমন অ্যান্টি করাপশনে, এই অভিযোগ কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য দপ্তর তার কাছেও জমা পড়েছিল। ফলে অভিযোগ অনেকের কাছে জমা পড়লেও না স্বাস্থ্য দপ্তর
না পুলিশ প্রশাসন কেউ ব্যবস্থা গ্রহণ করেনি। মানে সেই সময় কেউই কোনো রকম ভূমিকা পালন করেনি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আইনজীবী ফেরদৌস শামীমের